হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের যে জিকে সিরিজে আমরা ক্লাস করছিলাম তার আজকে 9 নম্বর ক্লাস নিয়ে। ঠিক আছে, অলরেডি আমরা 8টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জিকের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও, কারণ এই সিরিজে আমরা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে। তাই তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। চলো দেখে নিই 9 নম্বর সেটটা আজকে। দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 অনুযায়ী একটি গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক কতজন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত হতে পারে? বলো তোমরা। কি হবে সঠিক উত্তর? 30 জন। ঠিক আছে, এই আইন অনুসারে একটি গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বনিম্ন 5 জন এবং সর্বাধিক হচ্ছে 30 জন হতে পারে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ভোটারের সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু এই সংখ্যা নির্ধারিত হয়। ঠিক আছে, চলো দেখো দ্বিতীয় প্রশ্ন কি আছে। একটি গ্রাম পঞ্চায়েতের দুটি সাধারণ সভার মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে? বলো। সঠিক উত্তর কি হবে? 1 মাস। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতি মাসে অত্যন্ত পক্ষে অত্যন্ত পক্ষে হচ্ছে একবার হচ্ছে সাধারণ সভা কিন্তু বসা হচ্ছে বাধ্যতামূলক। অর্থাৎ দুটি সভার মধ্যে সর্বোচ্চ ব্যবধান কিন্তু 1 মাসের বেশি হওয়া কিন্তু উচিত নয়। বুঝতে পেরেছো? দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 243-এর জি ধারাটি পঞ্চায়েতের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? কোন বিষয়ের সঙ্গে বলো তোমরা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি? পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃপক্ষ এবং দায়িত্বের উপর। যে 243-এর জি ধারায় মূলত পঞ্চায়েতের ক্ষমতা অর্থাৎ পাওয়ার, কর্তৃপক্ষ মানে অথরিটি এবং দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি এর কথা কিন্তু বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, ভারতে কোন রাজ্যে প্রথম সম্পূর্ণ ডিজিটাল পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে চালু হয়েছিল? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি? কেরালা। কেরালার পঞ্চায়েতগুলিতে ডিজিটালাইজড বা অনলাইন ভিত্তিক কিন্তু করা হয়েছে। ওকে, কিন্তু উল্লেখ্য কি, যেটা বেশি পরীক্ষা আসে যেটা প্রশ্নটা, রাজস্থানের নাগর জেলায় প্রথম কিন্তু পঞ্চায়েত মানে পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থা সেটা কিন্তু চালু হয়েছিল। ওকে, এটা মনে রাখবে সবাই, খাতায় নোট করে নেবে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, লর্ড ডালহৌসি কর্তৃক সত্ত্ব বিলোপ নীতি অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপস এর মাধ্যমে দখলকৃত এর মাধ্যমে বা দখলীকৃত প্রথম যে রাজ্য সেটা হচ্ছে কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? সাঁতারা। 1848 সালে সাঁতারা নামক রাজ্যটিকে লর্ড ডালহৌসি প্রথম এই সত্য বিলোপ নীতির মাধ্যমে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল। দেখো 6 নম্বর প্রশ্ন, 1907 সালে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? রাসবিহারী ঘোষ। এই ঐতিহাসিক অধিবেশনে নরমপন্থী চরমপন্থী এই দুই দলের মধ্যে কিন্তু বিভাজন হয়েছিল, যেটা কি সুরাট ভাঙন নামে কিন্তু পরিচিত। দেখো 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের বা সংগঠনের কথা কিন্তু বলা রয়েছে? একবারে সহজ প্রশ্ন এটা, বলো তোমরা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? হচ্ছে 40 নম্বর ধারায়। এটি সংবিধানের চতুর্থ পার্টে মানে পার্ট 4-এ কিন্তু এটা রয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কিন্তু অন্তর্গত। 8 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার ত্রিস্তরীয় কাঠামো অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সুপারিশ কোন কমিটি করেছিল? এই যে ত্রিস্তরীয় ব্যবস্থা, এই ত্রিস্তরীয় ব্যবস্থার সুপারিশ কোন কমিটি করেছিল? খুব গুরুত্বপূর্ণ এটা, বলো তোমরা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? বলবন্ত রায় মেহতা কমিটি। 1957 সালে এই কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ কিন্তু পেশ করেছিল। ঠিক আছে, তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সিঙ্গালীলা রেঞ্জ। ঠিক আছে, বা সিঙ্গালীলা পর্বতশ্রেণী হচ্ছে অন্তর্গত। সান্দাকফুর উচ্চতা কত? 36 মানে 3636 মিটার। ঠিক আছে, দেখো 10 নম্বর প্রশ্ন কি আছে, দাক্ষিণাত্য মালভূমি বা উপদ্বীপীয় মালভূমি
এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটাও পরীক্ষায় আসে, পরীক্ষায় বারবার প্রশ্নটা। সেটা কি? যে দাক্ষিণাত্য মালভূমি বা উপদ্বীপীয় মালভূমি ভারতের উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। ঠিক আছে? যে এটি পশ্চিমঘাট পর্বতমালার কিন্তু অন্তর্গত। উল্লেখযোগ্য কি? যে পশ্চিমঘাট পর্বতমালা ২০১২ সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু মর্যাদা পায়। ১১ নম্বর প্রশ্ন। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ১৯৭৬ সালে। কত? ১৯৭৬। ঠিক আছে? ওকে। আর দেখো এটা কততম অ্যামেন্ডমেন্ট? 42। ৪ আর ৬। ৪ আর ৬ বলছি, ৪ আর ২। ৪ আর ২ যোগ করে কত হয়? ৬ হয়। এই ৬টা দেখো এখানে ৬ আছে ১৯৭৬। ঠিক আছে? আর ৪৪তম যে অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? 44, সেটা কি? ৪ আর ৪ যোগ করে কত? ৮ হয়। সেটা কিন্তু ১৯৭৮ সালে এই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল। এভাবে কিন্তু মনে রাখা যায়। ঠিক আছে? ৪ আর ২ যোগ করলে ৬ হয়। সেটা ১৯৭৬ সালে। আর ৪ আর ৪ যোগ করলে ৮ হয়। ওটা হচ্ছে ১৯৭৮ সালে। তাহলে কি পড়ছিলাম আমরা? যে ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ১৯৭৬ সালে সর্দার সরং সিং যে কমিটি, সেই কমিটির সুপারিশে কিন্তু এই মৌলিক কর্তব্যগুলি কিন্তু ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। এবং বর্তমানে সংবিধানে কিন্তু ১১টি মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে। ১২ নম্বর প্রশ্ন দেখো। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের যে বয়স, সেটা কত বছর? বলো। সঠিক উত্তর কি হবে? ৬৫ বছর। কিন্তু অন্যদিকে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? ৬২ বছর। ঠিক আছে? ১৩ নম্বর প্রশ্ন। বায়ুমণ্ডলে পাওয়া যায় না বা তেজস্ক্রিয় এমন নিষ্ক্রিয় গ্যাস কোনটি? বায়ুমণ্ডলে পাওয়া যায় না এবং তেজস্ক্রিয় এমন নিষ্ক্রিয় গ্যাস কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? রেডন। এটি সাধারণত ইউরেনিয়ামের তেজস্ক্রিয় ভাঙনের ফলে কিন্তু ভূগর্ভে তৈরি হয়। সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া পাওয়া হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কি? সেটা হচ্ছে কি? আর্গন। দেখো ১৪ নম্বর প্রশ্ন। মানবদের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? কাকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? পিটুইটারি গ্রন্থি। এটি শরীরের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ এবং কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছো? ১৫ নম্বর প্রশ্ন। অর্থনীতিতে স্ট্যাগফ্লেশন, ওকে, বা স্ট্যাগফ্লেশন বলতে কোন পরিস্থিতিকে বোঝায়? ওকে, এটা হচ্ছে ট্যাক্সেশন। ইকোনমিক্সের হচ্ছে যে ট্যাক্সেশনের যে চ্যাপ্টারটা রয়েছে তার সেখান থেকে কিন্তু এই টপিকটা। এটা আমি করিয়ে দেবো পরে। কি বোঝায়? এটা মানে কি বোঝায়? যে উচ্চ বেকারত্ব এবং উচ্চ মুদ্রাস্ফীতি যৌথ পরিস্থিতি। ঠিক আছে? এই পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কি হচ্ছে থমকে যায় এবং মুদ্রাস্ফীতি ও বেকারত্ব কিন্তু উভয়ই হচ্ছে বৃদ্ধি পায়। কখন? এই স্ট্যাগফ্লেশন হলে। ঠিক আছে? ১৬ নম্বর প্রশ্ন। ভারতের জিএসটি, ওকে, সম্পূর্ণরূপে কবে কার্যকর হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? ১লা জুলাই ২০১৭ সালে এটি চালু হয়েছিল। এটি একটি কি? অপ্রত্যক্ষ কর, অর্থাৎ ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে? যা ১০১তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু চালু হয়েছিল। মনে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? পরীক্ষায় বারবার আসেও। ১৭ নম্বর প্রশ্ন। কোন দেশের নাগরিকদের দ্বারা ১ বছরে উৎপাদিত মোট পণ্য এবং সেবা মূল্যের সমষ্টিকে কি বলা হয়? দেশের ভেতরে এবং বাইরে মিলিয়ে। বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ইকোনমি থেকে। সঠিক উত্তর কি হবে? জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে? এর ফুল ফর্ম এটাও জেনে রাখো। শুধুমাত্র দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত হলে তাকে কি বলা হয়? জিডিপি বলে। ঠিক আছে? যে শুধুমাত্র দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি উৎপাদিত হয় তখন তাকে জিডিপি বলে। আর জিএনপি কি? দেশের বাইরে এবং ভেতরে। ঠিক আছে? তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিই। এই জিএসটি, এই জিএসটি কথাটির ফুল ফর্ম কি? সেটা তোমরা কমেন্টে সুন্দর করে লিখে জানাবে। ঠিক আছে? স্পেলিং যেন ভুল না হয়। ওকে? দেখো পরের প্রশ্ন দেখো। ১৮ নম্বর প্রশ্ন। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? মেঘালয়। এটি গারো পাহাড়ের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ এবং রেড পান্ডার জন্য কিন্তু বিখ্যাত।
19 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়েছিল বলো? সঠিক উত্তর কি হবে? সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে। 1973 সালে উত্তরপ্রদেশ অর্থাৎ বর্তমানে উত্তরাখণ্ডের চামেলি জেলায় গাছ কাটার বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে কিন্তু এটা। ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, দেখো 20 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের হচ্ছে শেষ প্রশ্ন। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত এবং সংরক্ষণের আন্তর্জাতিক দিবস কবে পালন করা হয় বলো? সঠিক উত্তর কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে বায়ুমণ্ডলে হচ্ছে ওজোন স্তর কিন্তু অবস্থিত। ঠিক আছে, বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সেখানে কিন্তু এই ওজোন স্তর অবস্থিত। এবং 16ই সেপ্টেম্বর 16ই সেপ্টেম্বর কিন্তু এই ওজোন স্তর যে দিবসটা আন্তর্জাতিক সংরক্ষণ দিবস সেটা কিন্তু পালন করা হয়। ওজোন স্তর ক্ষয় রোধ করার জন্য 1987 সালে কি মন্ট্রিয়ল প্রোটোকল কিন্তু স্বাক্ষরিত হয়। এই ছিল হচ্ছে আজকের সেট নম্বর হচ্ছে কত? সেট নম্বর হচ্ছে 09 বা 9, 9 নম্বর সেট। আমরা এই সিরিজে এই পঞ্চায়েতের জিকে সিরিজ করছি, এখানে প্রত্যেক দিন 20টা মানে 20 প্লাস, কখনো 20টা কখনো 20-র বেশি প্রশ্ন উত্তর নিয়ে আমরা ডিটেলসে সুন্দর করে আলোচনা করছি অল্প সময়ের মধ্যে বেশি প্রশ্ন উত্তর নিয়ে। ঠিক আছে, 10-15টার মধ্যে আমরা 20-র বেশি প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু প্রত্যেকদিন ক্লাস করছি। তাই তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। ঠিক আছে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।